হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ম্যান ফ্রম আর্থ। আর আমার মনে হয় এই সিনেমাটি যখন মুক্তি পেয়েছিল তখন অবশ্যই ক্রিশ্চিয়ানরা এই সিনেমার প্রতিবাদ করেছে, কারণ এই সিনেমাতে এমন একটা থিওরি দেখানো হয়েছে যেটা ক্রিশ্চিয়ান ধর্মের সাথে একেবারে পুরোপুরি সাংঘর্ষিক। তো যাই হোক, সিনেমা শুরু হয় প্রফেসর জনকে দেখিয়ে যে তার বাড়ি এবং শহর সারা জীবনের জন্য ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তখন তার কলিগরা চলে আসে এবং তারা হুট করে আসে এবং তাকে ফেয়ারওয়েল পার্টি বা বিদায় অভ্যর্থনা জানায়। আর জন এটা সারপ্রাইজ হয়ে যায়। তো এরপর জন গাড়ি স্টার্ট না দিয়ে সবাইকে নিয়ে ঘরের ভেতরে যায়। আর তখন জনের একজন কলিগ জনকে বলে, তোমার এই চাকরি, বাড়ি এবং শহর ছেড়ে যাওয়া ঠিক হচ্ছে না। আর আজ থেকে 10 বছর আগে যদি তুমি এমন করতে তাহলে ঠিক ছিল, কিন্তু এখন এই বয়সে সেটা একদমই ঠিক হয়নি, কারণ তুমি ভবিষ্যতে কোথায় গিয়ে জব করবে আর কোথায় গিয়ে চাকরি পারবে। তখন জন বলে, আমি গত 10 বছর আগেও যেরকম ছিলাম এখনো সেরকমই আছি, আমার কি বয়স বেড়েছে? তখন বাকি সব যে লেকচারার্স ছিল তারা সবাই বলে, আসলেই তো তুমি তো যেরকমই ছিলে সেরকমই রয়েছো, তোমার চেহারায় তো একটুও বয়সের ছাপ আসেনি। আর তারপর সবাই দুষ্টুমির ছলেই জনের কাছে গোপন রহস্য জানতে চায় যুবক থাকার। তো জন শুধুমাত্র একটা কথাই বলে, আমি কখনো এক জায়গায় থেমে থাকি না, আমাকে এজন্য জায়গা পরিবর্তন করতেই হয়। তো এর মধ্যে জন যখন সেখান থেকে একটু সরে তখন একজন প্রফেসর জনের ঘরে একটা পাথরের ফলা দেখে, যেটাতে খোদাই করে একটা লেখা ছিল। আর এই লেখাটা ছিল প্রাচীন যুগের, মানে আজ থেকে প্রায় 17,500 বছরের পুরনো। আর ওই আমলের যখন মানুষ গুহায় বাস করতো সেই আমলের লেখা দেখে সবাই খুব আশ্চর্য হয়ে যায়। আর জনের পর এসে যখন দেখে ওই পাথরটা প্রফেসরের হাতে, তখন তাকে খুব চিন্তিত দেখায়, মনে হয় ও কিছু বলতে যাচ্ছে। তো এই জন্য বাকি সব প্রফেসর জিজ্ঞেস করে, তোমার মনের ভেতরে যদি কোনো কথা থাকে বা তুমি যদি কিছু বলতে চাও তাহলে তুমি তোমার মনের কথা আমাদের সাথে শেয়ার করতে পারো। আর তখন জন বলে, হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। আমি তোমাদের কাছে একটা অদ্ভুত প্রশ্ন করি, যদি তোমরা জানতে পারো কেউ সেই আদিম যুগ থেকে, মানে পৃথিবীতে যখন প্রথম মানুষ এসেছে তখন থেকে এখনো পর্যন্ত জীবিত রয়েছে, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? আর জনের এই প্রশ্নের কারণে সেখানে থাকা এক মডার্ন প্রফেসর বলে, তুমি কি সায়েন্স ফিকশন কোনো বই লিখছো? যদি লিখে থাকো এটা খুব ভালো একটা প্লট হবে, সে একটা কনসেপ্ট, আর এরকম একটা ক্যারেক্টার যদি নিয়ে আসো সেটা সবাইকে চমকে দেবে। তো এখানে আবার একটা বায়োলজিস্ট প্রফেসর ছিলেন, তিনি বলেন, দেখো আমাদের শরীরে যে সেলস আছে সেটার অনুযায়ী একটা মানুষ 190 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে, কিন্তু আমরা যেভাবে অ্যালকোহল পান করি বা বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে আমাদের পাকস্থলী এবং বিভিন্ন অংশের সেলে পয়জন ধরতে শুরু করে এবং যেটা আস্তে আস্তে শরীরের সেলকে বা কোষকে মেরে ফেলে। কিন্তু এটাও আবার সত্যি, একটা মানুষের শরীরের সেল যদি বা সবগুলো ফাংশন যদি পারফেক্টলি কাজ করে তাহলে সে 1000 বছর পর্যন্ত জীবিত থাকতেই পারে, কারণ প্রত্যেক 24 ঘন্টায় পেনকালসিয়াসের যে সেলস গুলো রয়েছে সেগুলো পুরোপুরি বদলে যায় এবং স্টমাসের সব লাইন যদি পারফেক্টলি কাজ করে তাহলে মানুষ লম্বা সময় ধরে বেঁচে থাকতে পারে। এর কারণটি হচ্ছে তার শরীরের সবগুলো সেল নতুন করে ক্রিয়েট হবে, মানে পাকস্থলীর সবগুলো সেল নতুন হবে, সবগুলো কিডনির সেল নতুন হবে। তো এইভাবে একটা মানুষ 1000 বছর পর্যন্ত জীবিত থাকা পসিবল, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। তো যাই হোক, এরপর ওই প্রফেসর বলে, একটা সময় ছিল জাদুটোনার যুগ, তারপর সায়েন্সের যুগ ছিল। তো কলম্বাস যখন তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন তখন তাকে লোকেরা পাগল মনে করতো। তো যখন কলম্বাসের কথা বলা হয় তখন জন বলে, কলম্বাস যখন সমুদ্র যাত্রায় গিয়েছিল তখন আমিও তার সাথে ছিলাম এবং সেই সময় সবাই এটা মনে করেছিল যে পৃথিবী একটা প্লেটের মতো, মানে সমতল, মানে আর গোল নয় আর কি। আর তাদের মধ্যে একজন ছিলাম আমি। আর কলম্বাসের সাথে যখন আমরা ভ্রমণ শুরু করি তখন আমরা সবসময় ভাবতাম যে ভ্রমণ করতে করতে একসময় পৃথিবীর এমন একটা জায়গায় যাব সেখানে পৃথিবী শেষ হয়ে গিয়েছে আর তারপর গর্ত দিয়ে নিচে পড়ে যাব। তো জন যখন এটা বলে রুমের সবাই তখন অবাক হয়ে যায়, তারা সবাই অবাক চোখে তাকে দেখতে থাকে। তখন বায়োলজিস্ট তাকে বলে, আরে তুমি তো দেখি সত্যি সত্যি আদবানব হয়ে গেলে। আর তখন জন নিচের দিকে ঝুঁকে তার মুখ দিয়ে সেই 17,000 বছর আগে মানুষরা যে শব্দ করতো সেই অদ্ভুত শব্দ বের করে, যার কারণে এখানকার সবাই হাসতে থাকে, কারণ তখনকার শব্দ তারা শুনেনি, তারা ভাবছিল জন হয়তো অভিনয় করছে। তো তখন একটা মহিলা বলে, তুমি যে দাবি করছো তোমার বয়স 14,000 বা 17,000 বয়স, তোমাকে দেখে তো 90 বছরেরও মনে হয় না, কিন্তু তোমার গল্পটা শুনতে অনেক ভালো লাগছে। আর তারপর জন বলে, আমি প্রতি 10 বছর পর পর আমার স্থান পরিবর্তন করি, এর কারণটা হচ্ছে আমার বয়স বাড়ে না, আর আমি যদি স্থান পরিবর্তন না করি তাহলে লোকেরা আমার এই সিক্রেটটা জেনে যাবে। আর আমি অনেক হাজার বছর পূর্বে জন্ম নিয়েছিলাম, আর তারপর আমার বয়স যখন 35 পর্যন্ত হয় তারপর থেকে আমার বয়স বাড়া থেমে যায়। আর আমি আদিবাসী সাথী যাদের সাথে আমি গুহায় থাকতাম তারা আমার সামনে বুড়ো হয়ে যায়, কিন্তু আমি যুবকই থাকি। আর তারপর আমার সাথীরা আমাকে তাড়িয়ে দেয়, তারা মনে করতো আমি তাদের বয়স চুরি করছি। যদিও আমার সব কথা মনে নেই, কিন্তু আমার জীবনের যে বড় বড় ঘটনাগুলো ঘটেছিল সেসব স্মৃতি এখনো আমার রয়েছে এবং কিছু কিছু মাথায় রয়েছে। আর আজ থেকে 17,000 বছর পূর্বে প্রথম 2000 বছর পুরো পৃথিবী অনেক ঠান্ডা ছিল, চারিদিকে উঁচু উঁচু পাহাড় ছিল, বরফ ছিল। আর আস্তে আস্তে পুরো পৃথিবীর বরফ গলতে শুরু করে আর সমুদ্রের তৈরি হয়, আর এক মহাদেশ থেকে আরেক মহাদেশ আলাদা হতে শুরু করে। আর তখন প্রফেসর বলে, এগুলো তো আমরা বইয়ের মধ্যে পড়েছি, তুমিও সেখান থেকে শুনে আমাদের সাথে ঢপ মারছো। তখন জন বলে, আমিও বইয়ে থেকে আমার মেমোরি রিকালেক্ট করতে পেরেছি, আসলে 14,000 বছরের পুরনো কথা কি আর মনে রাখা পসিবল, ওই বই পড়ে আমার আবার মনে পড়েছে। আর তখন একটা মহিলা বলে, আচ্ছা তোমার মাথায় এইসব প্রশ্ন কি কখনো আসেনি, এগুলো কে করছে, কেন হচ্ছে? তখন জন বলে, সেই যুগে আমরা আকাশের দিকে তাকিয়ে ভাবতাম আর অবাক হতাম, হয়তো আকাশে অনেক বড় বড় মানুষ রয়েছে যারা
সবাইকে পৃথিবীতে পাঠিয়েছে। আর শুরুতে আমার মনে হতো আমার কোনো প্রবলেম আছে বা আমি কোনো পাপ করেছি যার জন্য আমি অভিশপ্ত এবং আমি কখনো মরবো না। আর তখন জনের সাথীরা অনেকগুলো প্রশ্ন করে এবং সবগুলো প্রশ্নের উত্তর সঠিক ছিল। তো জনের সাথী জনকে বলে, তোমার বিষয়টা সিক্রেটই রাখতে চাও, তাহলে আমাদের কেন বলছো? তখন জন বলে, দেখো আমি 1000 বছরের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি অ্যাটাচড হয়েছি, আর তোমাদের সবার কাছে আমি একটা রহস্যময় ব্যক্তি হিসেবে এখান থেকে গুড বাই বলে যেতে চাই না। আমি চাই আমার সম্পর্কে তোমরা সত্যটা জানো। তো যাই হোক, কয়েক হাজার বছর পূর্বে আমি পূর্ব দিকে যেতে থাকি, আর আমি ভাবতাম পূর্ব দিক থেকে সূর্য বের হয়, হয়তো পূর্ব দিকে গরম হবে। আর আমি পূর্ব দিকে যেতে যেতে প্রথম এশিয়াতে আসি, তারপর যুগ বদলায়, তারপর ব্রাউন যুগ শুরু হয়, আবার আরেক দিকে যাই, সেদিকে অনেক ধাতু যেমন কপার, টিন, সেগুলো সংগ্রহ করি, বিক্রি করি, বিভিন্ন ব্যবসা করেছি, বিভিন্ন দেশে থেকেছি, অনেক ভাষা শিখেছি এবং সময় বদলানোর সাথে সাথে লোকের পরিবর্তন হয়। তারপর শহরের প্রচলন হয়, শহরে বসবাস করা শুরু করি। আর যখন মডার্ন যুগ আসে তখন নিজেকে লুকিয়ে রাখতে অনেক সমস্যা হতো, আর তারপর থেকে এক জায়গায় আমি লম্বা সময় ধরে থাকতে পারি না। আর এর জন্য আমাকে অনেকবার মিথ্যে নিজের মৃত্যুর খবর ছড়াতে হয়েছে, নকল পরিচয়পত্র বানানোর জন্য কিছুদিন আগে আমাকে জেলেও থাকতে হয়েছে। আর সবচেয়ে পূর্বে আমি সুমেরিয়ান সভ্যতায় ছিলাম। আর তোমরা জানো পৃথিবীর শুরুর দিকে সুমেরিয়ান সভ্যতা ছিল সবচেয়ে আদিম সভ্যতা। আর তারপর আমি ব্যাবিলনে ছিলাম, আর এক সময় আমি এগোতে এগোতে ভারতবর্ষে পৌঁছে যাই। আর আমার কপাল এতটা ভালো ছিল যে ওটা ছিল গৌতম বুদ্ধর যুগ, এবং আমি গৌতম বুদ্ধের সাথে দেখা করি এবং তিনি অনেক ভালো মানুষ ছিলেন, এবং আমি আমার সারা জীবনে তার মতো কোনো ভালো মানুষ কখনো দেখিনি এবং কখনো দেখবেও না। আর এর জন্য আমি তার শিষ্য হয়ে যাই এবং যতদিন তিনি জীবিত থাকেন ততদিন আমি তার সাথে থাকি এবং তার কাছ থেকে শিখতে থাকি। আর সে জানতো আমার ভেতরে আলাদা কোনো ব্যাপার রয়েছে, যদিও আমি তাকে কখনোই কিছুই বলিনি। তো তারপর এখানকার একজন প্রফেসর জিজ্ঞেস করে, তোমার সিক্রেট যদি আমরা সবাইকে বলে দিই তাহলে তোমার কি হবে? তখন জন বলে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, আর তাছাড়া আমি যদি তোমাদের প্রমাণও দিই বা আমি যদি আমার সম্পর্কে সকল সত্য কথাও বলি, তোমাদের কাছে এটা বানানো গল্প ছাড়া আর কিছুই মনে হবে না। তো জনের কথায় এখানকার কিছু লোক রেগে যায়, আর তখন এখানে একজন অতিথি চলে আসে যার নাম হুইল। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আসলে এখানে বসে থাকা যে স্মার্ট প্রফেসরটি ছিল তিনি ওনাকে কল করে ডেকেছেন, কারণ তাদের কাছে মনে হয়েছে জনের মাথার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এরপর ওই হুইল নামে ওই মনোরোগ বিশেষজ্ঞকে বলা হয় জন দাবি করছে সে নাকি 17,000 বছর ধরে জীবিত রয়েছে। আর তারপর হুইল জনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সিরিয়াসলি অসুস্থ হয়েছিলে কখনো? জন বলে, হ্যাঁ, আমি গত 100 বছরের মধ্যে টাইফয়েড, জন্ডিস এবং প্লেগ রোগে পড়েছিলাম। আর এর সাথে জন আরো বলে ওর চিকেন পক্সও হয়েছিল। তো তখন হুইল জিজ্ঞেস করে, তোমার শরীরে তাহলে চিকেন পক্সের দাগ নেই কেন? তখন জন বলে, আমার শরীরে কোনো দাগ হয় না, আমার শরীর যে কোনো অসুস্থতা দ্রুত অ্যাবজর্ব করতে পারে। আর জন এটাও বলে, আমি আমার সারা জীবনে 10টা আলাদা আলাদা ফিল্ডে ডিগ্রি করেছি, যার মধ্যে একটি বায়োলজিক্যাল ডিগ্রিও ছিল, কিন্তু আমি সেটা করেছিলাম আজ থেকে 200 বছর পূর্বে, মানে 1840 সালে। কিন্তু তখন বিজ্ঞান যে অবস্থায় ছিল, সময় চলে যাওয়ার সাথে সাথে আমার সেই পড়াশোনা সার্টিফিকেট পুরনো হয়ে যায়। তো জনের এইসব কথায় ওই মনোরোগ বিশেষজ্ঞ বিরক্ত হয়ে যায় এবং সে জনকে বলে, তুমি যেমনটা আমাদের বললে যে তুমি শুরুর দিকে তোমার সাথীদের সাথে গুহায় থাকতে এবং তারা মনে করতো তাদের বয়স চুরি করছো, তো সত্যি তোমার কাছে এরকম একটা পাওয়ার আছে যেটা দিয়ে তুমি এত বছর বেঁচে রয়েছো, যেমনটা ভ্যাম্পায়াররা করে, আর তারা অন্যদের রক্ত খেয়ে তাদের বয়স নিয়ে নেয়। তো এরপর হুইল তার জ্যাকেট থেকে একটা পিস্তল বের করে আর জনের দিকে তাক করে বলে, আমি তোমাকে এখন গুলি করে দেখতে চাই তুমি আসলেই মারা যাও কিনা। তখন জন বলে, আমি কখনোই বলিনি আমি অমর। আর এরপর হুইল বলে, আমি তোমার হাতে গুলি করব আর আমি দেখবো তোমার ক্ষতস্থান ভরে যায় কিনা। তো সবাই হুইলকে এমন করতে নিষেধ করে, আর এরপর হুইল রেগে ঘর থেকে বাইরে বের হয়ে যায়। আর এরপর জনকে সবাই বলে হুইলের স্ত্রী মারা গিয়েছে, ওর ক্যান্সার ছিল। তো তখন জন বুঝতে পারে হুইল তার স্ত্রীর কারণে চিন্তিত রয়েছে। তো এই জন্য জন দৌড়ে হুইলের কাছে যায় এবং ওর কাছে রিভলভার চায়, আর তারপর হুইল তাকে রিভলভার দিয়ে দেয়। তো জন দেখে সেই রিভলভারে একটা গুলিও নেই, মানে ওকে হুদাই ভয় দেখাচ্ছিল। তো এরপর জন আবার ঘরের ভেতরে চলে আসে, আর ওর যতগুলো কলিগ ছিল তারা সবাই জনের কাছে এর পরের কাহিনী শুনতে চায়, মানে কেউ এটা বিশ্বাস করছে না কিন্তু অনেক ইন্টারেস্ট পাচ্ছে। তো এরপর জন বলে, আমি গত 500 বছর আগে একটা লোকের সাথে পরিচিত হয়েছিলাম, আর তাকে দেখে আমার মনে হয় তার ভেতরেও আমার মতো শক্তি রয়েছে, মানে সেও আমার মতো লম্বা সময় ধরে জীবিত রয়েছে। তো আমরা দুইজনে অনেকদিন সময় কাটাই এবং একে অপরকে বলি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন একজন আরেকজনের খোঁজ খবর রাখবো, কিন্তু এরপরে আমাদের আর কখনোই দেখা হয়নি। কিন্তু গত 200 বছর আগে আমার কাছে মনে হয় তাকে আমি রেল স্টেশনে দেখেছিলাম, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সে ভিড়ে কোথাও গায়েব হয়ে যায়। আর এরপর জনকে একজন জিজ্ঞেস করে, তুমি কি ধার্মিক কিনা, কোনো ধর্মের উপর বিশ্বাস করো? তখন জন বলে, আমি কোনো ধর্মের উপরই বিশ্বাস করি না। মানে বুঝতে পারছেন, ও তো সৃষ্টির শুরুর লগ্ন থেকে ছিল, আর তখন তো কোনো ধর্ম ছিল না। তো যাই হোক, এরপর ওকে জিজ্ঞেস করা হয় তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? তখন জন বলে, দেখো, ঈশ্বরের উপর আস্থা রাখার জন্য আমাদের কোনো ধর্ম বা কল্পনার প্রয়োজন নেই, আর তোমার ঈশ্বর যদি থেকে থাকে সে তোমার চারপাশে অলরেডি রয়েছে। তো এরপর জনের কলিগ তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাহলে যীশু খ্রিস্টের সময় যীশু খ্রিস্ট বা তার যে বন্ধু বান্ধব বা যে কোনো চরিত্র ছিল তাদের কারোর সাথে পরিচয় ছিল যার তাৎপর্য বা যার সম্পর্কে বাইবেলে বলা আছে? তখন জন বলে, অবশ্যই। আর তারপর তারা জনকে প্রশ্ন করে এবং এই ব্যাপারে জানতে চায়, কিন্তু জন বলে, না, আমি এনে কোনো কথা বলবো না, কারণ আমি যদি এই কথা শুরু করি তাহলে আমাদের কথোপকথন অন্য ডিরেকশনে চলে যাবে, আর এটা আমি একদমই চাই না। কিন্তু তারপরও জনের সকল সাথীরা তাকে ফোর্স করে। তো এরপর জন বলে, বাইবেলের যত তথ্য রয়েছে বা যে ইভেন্টগুলো রয়েছে যেগুলো তোমরা পড়ো সবকিছু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, যেগুলো একটু অদল বদল করে বাইবেলে লেখা
লেখা হয়েছে, আর বাইবেল শুধুমাত্র একটা মিথ। তো এটা শোনার পরে সেখানে একটা মহিলা বসেছিল, সে রেগে দাঁড়িয়ে যায় কারণ সে অনেক ধার্মিক ছিল আর সেই ধর্ম বা বাইবেল নিয়ে অনেক রিসার্চ করেছে, তো এই ধরনের কোনো কথা শুনতে চায় না। কিন্তু অন্যান্য সাথীরা বোঝায় জনের কথা ধরো না, ওর কাহিনী শুনতে ভালো লাগছে। তো এরপর জনের কাছে পরের কাহিনী জিজ্ঞেস করা হয়, তখন জন বলে আমি গৌতম বুদ্ধের শিষ্য হবার পরে আমার ভেতর অনেক পরিবর্তন হয় এবং অনেক ভালো কথা শিখি, আর তিনি মারা যাবার 500 বছর পরে আমি মেডিটেরিয়ানে চলে আসি যেখানে রোমান রাজারা কব্জা করে রেখেছিল এবং চারিদিকে প্রচুর খারাপ লোক ছিল। আর তখন আমি সিদ্ধান্ত নেই গৌতম বুদ্ধের কাছ থেকে আমি যা কিছু শিখেছি সেগুলো আমি এই জায়গাতে মডার্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, আর আমি এমনটাই করি। আর এর ফলে রোমের তৎকালীন রাজা আমাকে ক্রুসে চড়ায় এবং শুলে চড়ায়। মানে বুঝতেই পারছেন জিসাস ক্রাইস্টকে যেভাবে শুলে চড়ানো হয়েছিল ওকেও সেভাবে শুলে চড়ানো হয়েছিল। তো এই কথা শুনে রোমের সবাই একদম চুপ হয়ে যায় এবং রাগ হয়ে যায়। আর তখন সেই মহিলাটি যে খুব ধার্মিক আর ক্রিশ্চিয়ানিটির প্রতি তার অনেক বিশ্বাস, সে বলে আমি জানতাম তুমি একসময় না একসময় নিজেকে জিসাস দাবি করবে। আর তখন জন বলে আমি কখনোই নিজের সম্পর্কে এমনটা বলিনি, এটা এমন একটা মেডেল যেটা আমাকে লোকেরা এমনিতেই জোর করে দিয়েছে। আমাকে যখন ক্রুসিফাইড বা শুলে চড়ানো হয় আমার বডির আমি পেইন লক করে দেই, মানে যন্ত্রণা বন্ধ করে দেই, যেটা আমি তিব্বত ইন্ডিয়াতে শিখেছিলাম। আর আমি আমার বডির প্রসেস স্লো করতেও শিখেছি। তো সবাই এমনটা ভেবেছে আমি মারা গিয়েছি। আর তারপর আমাকে ক্রসের সাথে একটা গুহায় রেখে দেওয়া হয়, কিন্তু তাড়াতাড়ি আমার বডি আবার নর্মাল হয়ে যায়, যেটা আমার ট্রেনিং এর একটা অংশ ছিল আর এটা আমি ইন্ডিয়া থেকে শিখেছিলাম। তো সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়ার পরে আমি গুহা থেকে সারা জীবনের জন্য চলে যেতে চেয়েছিলাম, কিন্তু গুহার বাইরে আমার ওই সময়ের কিছু শিষ্য আমার জন্য অপেক্ষা করছিল এবং ওরা আমাকে দেখে ফেলে। আমি যদিও তাদেরকে সত্য বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে তারা পুনরায় দেখে এত খুশি হয়েছিল যে আমার কোনো কথাই তারা শুনতে চায় না, তারা মনে করে আমার পুনর্জন্ম হয়েছে। আর তখন আমি রেগে সেখান থেকে সারা জীবনের জন্য সেন্ট্রাল ইউরোপে চলে আসি। কিন্তু আমি কখনোই পানির উপর দিয়ে হাঁটি নাই, আমি কখনোই মৃত মানুষকে জীবিত করি নাই, কিন্তু আমি সবসময় লোকদের বলতাম ভালো মতো চলো, মানুষের ক্ষতি করো না, নীতি নিয়ে চলো। তো এই কথা শুনে সেই ধার্মিক মহিলাটি একটু কনফিউজড হয়ে যায়, সে বলে এটা হতে পারে না। আর এখানে প্রফেসর বলে তোমাকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই চিহ্নগুলো আমরা দেখতে চাই। তখন জন বলে আমি কিন্তু একবার বলেছি আমার শরীরে কোনো দাগের চিহ্ন থাকে না। তো জন এখানে ক্রিশ্চিয়ানকে পেগান মিথোলজি মানে রোমান একটা মিথোলজি বা গল্প রয়েছে সেটার সাথে তুলনা করে। তো পেগান মিথোলজির হিসাবে মানে সেটা আরেকটা ধর্ম আর সেই ধর্মে অনেকগুলো গড ছিল, কিন্তু ক্রিশ্চিয়ানরা শুধুমাত্র একটা গডের উপর বিশ্বাস করে। তো এরপর প্রফেসর ডেন বলে আমি জনের কথা সাপোর্ট করি, কারণ ক্রিশ্চিয়ানের শুরুর দিকে যে একজন লিডার ছিলেন তার একটা হিব্রুতে লেখা ডায়েরি ছিল, যেটা শুনে আমি জেনেছি পেগান ধর্ম বা রোমান প্রাচীন ধর্ম থেকে অনেক জিনিস ক্রিশ্চিয়ান ধর্মে ঢোকানো হয়েছে। আর এটা বলা হয় যিশু খ্রিস্ট যে কথাগুলো বলেছে তার অনেকটাই গৌতম বুদ্ধ যে টিচিং দিয়েছিল সেম ছিল, মানে দুজনেরই একই কথা ছিল, যেমন দয়া, ধৈর্যশীলতার, ভালোবাসা। আর তারপর জন বলে আমি গৌতম বুদ্ধের কথাই ছড়িয়েছিলাম, কিন্তু এরপর কাহিনী আলাদা হয়ে যায়। বিভিন্ন পাদ্রীরা বা চার্চের ফাদাররা এরপরে জাহান্নাম আর জান্নাত বানায় যাতে তারা লোকদের এটার ভয় আর লোভ দেখিয়ে তাদের উপর হুকুমদারি করতে পারে। আর তখন ওই মহিলা মানে যে ধার্মিক সে জনকে বলে আমি ক্রিশ্চিয়ান ধর্মের আবির্ভাবের পর গত 2000 বছরে যা যা ঘটেছে ক্রিশ্চিয়ান ধর্মে সব সম্পর্কে আমি অনেক রিসার্চ করেছি এবং ক্রিশ্চিয়ানের উপর বিশ্বাস করেছি। আর তখন জন বলে দেখো আমাদের ইতিহাসে এমন অনেক ধর্ম আছে যারা এক ধর্মের উপর বিশ্বাস রেখেছে তারপর তাদের বিশ্বাসের পরিবর্তন হয়েছে। তো ধর্ম জিনিসটা মানুষই আস্তে আস্তে পরিবর্তন করে এবং মানুষই ধর্মের ভেতরে অনেক রূপ কথা ঢুকিয়ে দেয়। তো এরপর সবাই তাকে জিজ্ঞেস করে তোমার নাম জিসাস হলো কিভাবে? তখন জন বলে আমি আমার নাম সবসময় জনই বলেছি, কিন্তু আমি যখন জীবিত হই তখন চারদিকে আমার জীবিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে আর একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় এবং এক একজন এক এক নামে ডাকতে ডাকতে আস্তে আস্তে আমার নামের বিকৃতি করে ফেলে। যেমন হিব্রুতে আমাকে ইওয়ানা বলা হয় মানে সৃষ্টিকর্তার সন্তান, আবার গ্রিকে বলা হয় ইউসিয়াস, আর এইভাবে লাটিন আমেরিকাতে জিউস নাম দেওয়া হয়। আর তারপরে ধার্মিক মহিলা বলে এটা সত্য হতে পারে না। আর তারপর জন বলে আমি পাহাড়ের উপর যা শিখেছিলাম আমি লোকদের তা বলেছিলাম, আর সেখানেও কিছু লোক আমাকে বিশ্বাস করেনি, তবে তারপরেও তাদের আমি একটা চয়েস দিয়েছিলাম এবং তাদের বলেছিলাম আমার কথায় তোমরা বিশ্বাস করো কি করো না। তো সেই চয়েসটা আজকে আমি তোমাদের দিচ্ছি। তো এখানে জনের কণ্ঠ চেহারায় অনেক গভীরতা ছিল আর এটা দেখে সবাই জনের কথা অলরেডি বিশ্বাস করে এবং যে মহিলাটি ধার্মিক ছিল সেও বিশ্বাস করে ফেলেছে যে গত 2000 বছর ধরে খ্রিস্টান ধর্মের যে কথাগুলো তারা শুনে এসেছে, যে বাইবেল তারা পড়ে এসেছে, এটা একটা কাহিনী ছাড়া কিছু না। তো এরপর ওই মহিলাটি অনেক ইমোশনাল হয়ে যায় এবং তার এত বছরের ধর্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। কিন্তু যে মনোরোগ বিশেষজ্ঞ ছিল সে একদমই জনের কথা বিশ্বাস করে না। সে জনকে বলে সবাইকে তোমার সত্যটা বলতে হবে, আমার মনে হয় তুমি এসব কাহিনী আমাদের এমনিতেই বলছো যাতে করে তুমি অ্যাটেনশন পেয়ে যাও। আর তারপর সবাই জনকে খুব ভালো মতো ধরে এবং ফাইনাল ক্লোজার চায় যে আসলে সে এতক্ষণ মজা করেছে না সত্য কথা। তো তখন জন কিছুক্ষণ চিন্তা করে আর তারপর জন বলে হ্যাঁ এটা শুধুমাত্র একটা কাহিনী ছিল, তোমরা কাহিনী শুনতে চেয়েছিলে তাই আমি শোনাচ্ছিলাম। তো এরপর সবাই অনেক হতাশ হয়ে যায় আর জনের উপর বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। আর লাস্টে আমরা ওই নিগ্রোটাকে দেখি জনের গার্লফ্রেন্ডের ঠোঁটে কিস করে চলে যাচ্ছে। বিষয়টা আমার কাছে খুব ইতস্তত লেগেছে। তো যাই হোক লাস্টে শুধুমাত্র জন আর তার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু জনের গার্লফ্রেন্ড জনের কথাই বিশ্বাস করে ফেলেছে এবং সে জনকে বলে তুমি বলো তো তোমার নাম কতবার বদলেছো? জন বলে আমি আমার নাম কখনোই বদলাইনি, শুধুমাত্র ছদ্মনাম পাল্টেছি। আর এক এক করে তার এক একবারের ছদ্মনাম বলতে থাকে আর তার সাথে সে এটাও বলে আজ থেকে 60 বছর পূর্বে আমি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে ছিলাম আর তখন আমার
আমার পুরো নাম ছিল জন থমাস, আর থমাস হচ্ছে আমার নিকনেম ছিল। তো এই কথা যখন জন বলছিল তখন তার পেছনে ওই মনোরোগ্য বিশেষজ্ঞ হুইল দাঁড়িয়েছিল, আর সে কিন্তু জনের কথা একদমই বিশ্বাস করেনি। কিন্তু এই নাম শোনার পরই ও একেবারে চুপ হয়ে যায় এবং বলে এটা হতে পারে না, তুমি কি সেখানে কেমিস্ট্রি পড়াতে? হ্যাঁ, আমি কেমিস্ট্রি পড়াতাম। তারপর হুইল আবার বলে আমি তোমার কথা বিশ্বাস করি না। তখন জন বলে তোমার মায়ের নাম নোলা ছিল, আর তোমার জন্মের আগে আমাদের একটা কুকুর ছিল। আর তখন হুইল বলে ওই কুকুরটার নাম কি ছিল বলো তো? জন বলে গুপি। আর এটা জানার পরে হুইল ইমোশনাল হয়ে যায় আর জনকে পাকড়ে ধরে বলে তুমি আমার মাকে কেন ছেড়ে গিয়েছিলে? আর এর উত্তরে জন বলে হুইল তুমি খুব ভালো মতো জানো আমাকে কেন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। আর হুইল তখন তার বাবাকে দেখে এত বেশি ইমোশনাল হয়ে যায় যে তার তখনই হার্ট অ্যাটাক হয় এবং মারা যায়। তো তারপরে অ্যাম্বুলেন্স আসে আর হুইলের ডেড বডি নিয়ে যাবে হচ্ছে জনের গার্লফ্রেন্ড, কিন্তু যাবার আগে জনকে বলে এটাই হয়তো প্রথমবার তুমি তোমার কোনো ছেলেকে নিজের সামনে মরতে দেখলে, তাই না? জন বলে হ্যাঁ। তো এরপর জন তার গাড়ি স্টার্ট করে আর কিছু দূর যাওয়ার পরে সে ভাবে আমি কি স্যান্ডির জন্য অপেক্ষা করছি, মানে ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি? তো সত্যি সত্যি স্যান্ডির গার্লফ্রেন্ড আসে আর তারা সামনের দিকে দুজনে একসাথে যায়, মানে এখন তারা দুজন একসাথে থাকবে। আর এখানেই সিনেমা শেষ হবে। তো যাই হোক, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা সিনেমা। আমি বুঝলাম না যে এরকম একটা সিনেমা বানানোর পরও ওই লোকগুলো খ্রিস্টান প্রধান দেশে কিভাবে টিকে রইলো।